আমরা বুঝবো আগামীকাল থেকেই 2024-25 অর্থবছর শুরু হয়ে যাবে। তখন থেকে আসলে আমরা বুঝবো সরকার আসলে তার পদক্ষেপ কতটুকু নিচ্ছে এবং সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতিটা আমরা বলতে পারি যে আসলে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আলু এবং পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সারা দেশে। তো এটার একটা বড় নেতিবাচক প্রভাব কিন্তু খাদ্য মূল্যস্ফীতিতে পড়বে। একটু আগে আপনি বলছিলেন যে খাদ্য মূল্যস্ফীতি 10-এর উপরে উঠে গিয়েছে এবং সেটি আমরা দেখছি কোনো মাসে 11-এর উপর চলে যাচ্ছে। এটি একটি বলা যায় যে এটি একটি আমাদের জন্য আশঙ্কার একটি ব্যাপার, যেখানে সামগ্রিক মূল্যস্ফীতিও 10% ছুঁয়ে যাচ্ছে। তো বর্তমান সরকার এই যে চলমান অর্থবছর সেখানেও কিন্তু মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করেছিল 6, কিন্তু সেটিও আসলে লক্ষ্যমাত্রার কাছাকাছি কিন্তু সেভাবে যাওয়া সম্ভব হয়নি। এবং আমরা দেখেছি বছর জুড়ে 8-9 এভাবেই কিন্তু মূল্যস্ফীতি ছিল, কখনো কখনো 10-এর কাছাকাছি চলে গিয়েছে। গতকালকে সংসদে অর্থমন্ত্রী কথা বলেছেন, অর্থ বিল পাশ হয়েছে, সেখানে বাজেটের সেই সমাপনী আলোচনা কথা বলে অর্থমন্ত্রী বলেছেন যে 2024-25 অর্থবছরের মধ্যে তারা 6.5% মূল্যস্ফীতি নেমে আসবে, এটি তারা প্রত্যাশা করছেন। কিন্তু এখানে যেই বাস্তবতা উঠে আসছে বা সংসদ সদস্যরা যে আলোচনাটি গতকালকেও করেছেন, বিশেষ করে বিরোধী দলের নেতাও তিনি বলেছেন যে আসলে মূল্যস্ফীতি বিষয়টি একদিকে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, করের চাপ, সেদিকে এই কর চাপ যখন আপনি বাড়তে থাকবে, বিভিন্ন জিনিসের উপর কর বসানো হবে, আমদানি রপ্তানি কর বাড়বে, সেক্ষেত্রে কিন্তু এই চাপটা গিয়ে কিন্তু এর প্রভাবটা কিন্তু মূল্যস্ফীতিতে গিয়ে সরাসরি পড়ে যায়। আবার যখন আপনি বাজেটের যে আমাদের যে ঘাটতি, এই ঘাটতি মেটাতে গিয়ে যখন অতিরিক্ত আভ্যন্তরীণ ব্যাংকের ঋণ নির্ভরতা বাড়ে, সেখানে কিন্তু শ্রমবাজারের মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়। আবার এই শ্রমবাজার এটি একটা চক্রাকার সমস্যা। শ্রমবাজার যখন প্রভাবিত হয়, অর্থাৎ মানুষের যখন জব থাকে না, তখন মূল্যস্ফীতি কিন্তু তাকে আরো বেশিভাবে বিপর্যস্ত করে ফেলে। মানে একটা আমদানি মূল্যস্ফীতি রয়েছে আমাদের। সব মিলিয়ে এক ধরনের উভয় সংকেত কিন্তু এখন বলা চলে। এখন আসলে দেখার বিষয়, আজকে বাজেট নিয়ে আলোচনা চলছে জাতীয় সংসদে। আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতীয় সংসদে পাশের জন্য বাজেটের উপস্থাপনে আসলে কি কি প্রস্তাব রয়েছে, যদি একটু আর একটু ভালোভাবে বুঝি। গতকালকে বাজেটের সমাপনী আলোচনাটা সম্পন্ন হয়েছে, আজকে মূলত মঞ্জুরি দাবিগুলো উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ যে 7,97,000 কোটি টাকার এই বিশাল বাজেট, এখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা করে পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়, এগুলো প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের পরিচালনা এবং উন্নয়ন ব্যয়টি মঞ্জুরি দাবি হিসাবে উপস্থাপন করবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এর আগের সংবাদ আমি বলেছিলাম যে 20টি দাবির মতো উপস্থাপন হয়েছে, এখন হয় আনুমানিক 30টির উপরে উপস্থাপন হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি সমাজ কল্যাণ মন্ত্রী তার মন্ত্রণালয়ের দাবি উপস্থাপন করেছেন, আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের দাবি উপস্থাপন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে ছিলেন না, তার পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিয়েছেন। এভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলছেন। শুরুটা আইনমন্ত্রীকে দিয়ে হয়েছে, শেষ হবে স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে। সেখানে আমরা দেখছি যে 59টি মঞ্জুরি দাবি আজকে সংসদে উপস্থাপন হবে। একটি দাবি আমি এর আগের সংবাদেও বলেছি যে এটি আমার কাছে একটু মজারই লেগেছে, যে আসলে 2022 কোটি টাকা চেয়েছেন পরিচালনা এবং উন্নয়নের জন্য আইন মন্ত্রণালয়। সেখানে ছাঁটাইয়ের প্রস্তাবে আলোচনায় যেটি এসেছে যে কয়েকজন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা বলেছেন যে আসলে ওই 2022 কোটি টাকা না দিয়ে তাকে 1 টাকা দেওয়া হোক। অর্থাৎ তখন তিনি বলেছেন যে এই 1 টাকার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে আসলে প্রায় 42,000 মামলা এখনও নিরসন হয়নি, বিচারাধীন রয়েছে। সেখানে আমাদের যে বিচার বিভাগের যে আমাদের জনবল রয়েছে সেটি খুবই অপ্রতুল। তারা বলছে আদালতের সংখ্যা বাড়াতে হবে, জনবলের সংখ্যা বাড়াতে হবে, সেখানে 1 টাকা দিয়ে কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ যে 59টি মঞ্জুরি দাবি আজকে সংসদে, 59টির ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাঁটাই প্রস্তাবে 1 টাকা করা হোক, তাহলে কিন্তু সরকারকে আপনাকে 59 টাকা দিতে হবে। 59 টাকা দিয়ে তো আপনি জানেন যে পুরো সরকার পরিচালনা সম্ভব নয়। বুঝতে পারলাম। আপনার মূল্যবান আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। তিনি জানাচ্ছিলেন যে আজকে সংসদে, জাতীয় সংসদে বাজেট পাস হতে চলেছে, সেখানে যেই বিষয়বস্তু থাকছে তার সবশেষ